আনন্দপুরের ব্যস্ত রাজপথে সাধারণ মানুষের আনাগোনা, তাদের ফিসফিসানি একটা বিষয়কে কেন্দ্র করে, রাজা বিক্রমের বিয়ে। আহা, কি দুঃখের কথা। আমাদের রাজা বিক্রম এত সুদর্শন, কিন্তু দেখো এখনো অবিবাহিত। উনি কি কোনোদিনই বিয়ে করবেন না? বলি, আনন্দপুরের কি মেয়ের অভাব পড়েছে? কে জানে, বলি উনি কি সারা জীবনে একাই কাটিয়ে দেবেন নাকি? আমাদের রাজা কিন্তু খুবই দয়ালু। আমার বিশ্বাস উনি নিশ্চয়ই কোনো যোগ্য নারীর অপেক্ষায় রয়েছেন। সবাই রাজার জন্য একজন যোগ্য রানী খুঁজছিল, কিন্তু সেই যোগ্য নারী কে হবেন তা কেউ জানতো না। রাজপ্রাসাদের অন্দরেও এই একই আলোচনা চলছিল। মহারাজ, রাজ্যের যে কোনো নারী আপনাকে স্বামী হিসেবে পেলে নিজেকে ভাগ্যবতী মনে করবে। আপনার মতো এমন দয়ালু ও শক্তিশালী রাজা পাওয়া তাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। আমি এমন কাউকে চাই না যে নিজেকে ভাগ্যবতী মনে করবে। আমি যাকে বিয়ে করব সে হবে আনন্দপুরের রানী। তাই তার চরিত্র হতে হবে দৃঢ়। সে নিজেকে এবং রাজ্যকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। তাকে হতে হবে দয়ালু এবং ক্ষমাশীল, যে শুধু আমার স্ত্রী হবে না, বরং আনন্দপুরের প্রজাদেরও মা হয়ে উঠবে। তার মধ্যে থাকতে হবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, যাতে আমার অনুপস্থিতিতেও সে রাজ্যকে সুচারুভাবে পরিচালনা করতে পারে। কিন্তু মহারাজ, আপনি কিভাবে বুঝবেন যে কার মধ্যে এই সব গুণ আছে? মানে বাহ্যিক সৌন্দর্য দেখে তো আর মনের গুণ বোঝা যায় না, আর এই গুণগুলো তো সহজে চোখে পড়ে না। সেটাই তো সমস্যা। আমি তাকেই বিয়ে করব যার হৃদয়ে কোনো কালো দাগ নেই, যার মন হবে কাচের মতো স্বচ্ছ, যেখানে কোনো কুটিলতা বা স্বার্থপরতা থাকবে না। মহারাজ, তাহলে তো আমাদের প্রত্যেক পাত্রীর ডাক্তারি পরীক্ষা করাতে হয়। হৃদয়ের কালো দাগ খুঁজতে হলে তো চিকিৎসকের প্রয়োজন। মন্ত্রীমশাই, আমি সেই কালো দাগের কথা বলছি না। আমি বলতে চেয়েছি তার মন হতে হবে পরিষ্কার এবং পবিত্র। এমন একজন নারী যার প্রতিটি কাজ হবে নিঃস্বার্থ, যার প্রতিটি চিন্তায় থাকবে প্রজাদের মঙ্গল। ও, আমি বুঝতে পেরেছি মহারাজ, আপনি মনের পবিত্রতার কথা বলছেন। এই কঠিন কাজে তো আমাদেরকে কোনো জাদুটোনাই সাহায্য করতে পারে। মানে এমন কোনো অলৌকিক উপায় যা মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা সত্যকে প্রকাশ করতে পারে। রাজা বিক্রম মন্ত্রীর কথায় চিন্তায় পড়লেন। তার মনে হলো, সত্যিই কি এমন কোনো জাদু আছে যা তার এই কঠিন সমস্যার সমাধান করতে পারে? তিনি গভীর চিন্তায় মগ্ন হলেন। জাদু? হ্যাঁ, জাদুই পারে এই সমস্যার সমাধান করতে। এমন এক অলৌকিক উপায় যা মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা সত্যকে প্রকাশ করতে পারে। রাজা বিক্রম মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন। পরদিন সকালে তিনি তার রাজ্যের সবচেয়ে বিশ্বাসী নাপিত হরিদাসকে ডেকে পাঠালেন। হরিদাস, তোমার সাহায্য চাই। আমার সাহায্য মহারাজ? আমি তো সামান্য নাপিত। আপনার মতো মহান রাজার কি এমন কাজে আমি আসতে পারি? রাজা বিক্রম হরিদাসকে তার গোপন পরিকল্পনার কথা বললেন, এক জাদু আয়নার কথা, যা মানুষের আসল চরিত্র প্রকাশ করতে সক্ষম। আচ্ছা হরিদাস, যে রাজ্যে রানী নেই সেই রাজ্যের কি অবস্থা হয় তা তো তুমি জানো। এমন রাজার তো একজন রানী থাকা চাই, নাকি? অনেক বছর অপেক্ষা করার পর রাজা অবশেষে জাদু আয়না ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। জাদু আয়না? এ কি বলছো হরিদাস? এ জাদু আয়না আবার কি? হ্যাঁ, বহু বছর আগে আমি পাহাড়ের এক গভীর গুহায় একটা আয়না খুঁজে পেয়েছিলাম। একমাত্র রাজাই সেই কথা জানতেন। এতদিন উনি সেটা আমার কাছে বিশ্বাস করে রেখে দিয়েছিলেন। এখন উনি চান আমি সেটা ব্যবহার করে ওনার জন্য যোগ্য পাত্র খুঁজে দিই। সেই আয়নায় কি দেখা যাবে?
যে কে ওনার স্ত্রী হবেন আর তিনি কোথায় থাকেন? আচ্ছা, আয়না কি ভবিষ্যৎ বলতে পারে? না না না, এসব কিছুই হয় না। এতে শুধু মানুষের আসল চরিত্রটা ফুটে ওঠে। যদি তোমার মন পরিষ্কার না থাকে, তাহলে যেই তুমি আয়নার দিকে তাকাবে, তোমার মুখে কালো দাগ দেখা যাবে। রাজা সিদ্ধান্ত নিয়েছেন যে নারী ওই আয়নার দিকে তাকিয়েও নিষ্কলঙ্ক থাকবে, তাকেই তিনি বিয়ে করবেন। তার মন হবে পবিত্র, তার হৃদয় হবে নির্ভেজাল। ও, তার মানে শুধু ধনী আর শিক্ষিত মেয়েরাই এটা দেখতে পাবে, তাই তো? সাধারণ ঘরের মেয়েদের কি কোনো সুযোগ নেই? না 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 না, তেমন কোনো নিয়ম নেই। যে কেউ আয়নায় মুখ দেখাতে পারে। একটাই শর্ত, তাকে আয়নার দিকে তাকাতে হবে। মনের জোর আর সততা থাকলেই হবে। এই খবরটা দাবানলের মতো সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। গ্রামের প্রতিটি ঘরে, প্রতিটি বাজারে, প্রতিটি আড্ডায় শুধু জাদু আয়নার কথা আলোচনা হতে লাগলো। কে হবে সেই ভাগ্যবতী নারী যে রাজা রানী হবে? কে পারবে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনের পবিত্রতা প্রমাণ করতে? রাজ্যের প্রতিটি নারীর মনে এক নতুন আশা এবং একই সাথে এক অজানা ভয়ে দানা বাঁধতে শুরু করলো। হরিদাসের সেলুনের বাইরে প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত মেয়েদের ভিড় লেগে থাকত। আনন্দপুরের প্রতিটি তরুণী, প্রতিটি নারী এক ঝলক দেখতে চাইতো সেই জাদু আয়না। তাদের মনে আশা, কৌতূহল আর একই সাথে এক গভীর ভয়। কে পারবে সেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনের পবিত্রতা প্রমাণ করতে? কিন্তু দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, কেউ সাহস করে সেলুনের ভেতরে ঢুকলো না। মালিনী, তুমি একবার চেষ্টা করে দেখছো না কেন? তুমি তো এত সুন্দরী, তোমার মনে তো পরিষ্কার। না বাবা, আমার কোনো দরকার নেই এসবে। আমি কেন যাব ওই আয়নার সামনে? তার মানে তুমি বলতে চাও তোমার মন পরিষ্কার নয়? না না, মানে আমি বলতে চাইছি, আমি ঠিক করেছি আমি কোনোদিন বিয়েই করব না। আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। মালিনীর বাবা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। এ কেমন কথা? শুধু মালিনী নয়, আনন্দপুরের অনেক মেয়েই একই অজুহাত দেখিয়ে বিয়ে না করার শপথ নিল। তারা সারা জীবন অতিবাহিত থাকতে রাজি, কিন্তু রাজার ওই পরীক্ষা দিতে রাজি নয়। তাদের মনে ভয়, তাদের মনে গভীরে লুকিয়ে থাকা কোনো দুর্বলতা বা স্বার্থপরতা যদি ওই আয়নার সামনে প্রকাশ পায়। এটা তো ভয়ানক কথা। এই গুণগুলো কি খুঁজে পাওয়া এতটাই কঠিন? আমি কি তাহলে কোনোদিনও আমার রানীকে খুঁজে পাবো না? আনন্দপুরে ভবিষ্যৎ কি অনিশ্চিত হয়ে থাকবে? ঠিক সেই মুহূর্তে হরিদাস দরবারে প্রবেশ করল। তার মুখে এক অদ্ভুত হাসি, চোখে এক নতুন আশার ঝলক। রাজা বিক্রম তার দিকে তাকিয়ে কিছুটা আশান্বিত হলেন। মহারাজ, আমি এমন একজনকে চিনি যে কিছুতেই আয়নার দিকে তাকাতে ভয় পাবে না। তার মন পরিষ্কার, তার হৃদয় পবিত্র, কিন্তু আহ, আহ, কিন্তু কিন্তু সে একজন কেসে কেসে বলো আমাকে। দেরি করো না হরিদাস, দেরি করো না। মেষপালক। হরিদাসের কথা শুনে মন্ত্রীমশাই অবাক হয়ে গেলেন। তার মুখ দেখে মনে হলো তিনি যেন তার নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। হরিদাস, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, একজন মেষপালক হবে আনন্দপুরের রানী? হ্যাঁ, তোমার তোমার এত বড় সাহস! এ কেমন কথা বলছো তুমি? একজন মেষপালক কেন রানী হতে পারবে না? যদি রানী হওয়ার সব গুণ তার মধ্যে থাকে, তাহলে সে মেষপালকের ঘরে জন্মেছে বলে বঞ্চিত হতে পারে না। হরিদাস, যাও, তাকে খুঁজে আমার কাছে নিয়ে এসো। আমি তার সাথে কথা বলতে চাই। রাজদরবারে লোকে লোকারণ্য, প্রতিটি মানুষের চোখে কৌতূহল আর উত্তেজনা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মেষপালক মেয়েটিকে দেখার জন্য, যার নাম বাণী। সে আজ রাজার সামনে দাঁড়াবে, জাদু আয়নার মুখোমুখি হবে।
চিন্তা করো না বাণী, আমাকে বলো, তুমি জাদু আয়নায় মুখ দেখতে ভয় পাচ্ছ কেন? তুমি কি জানো এর ফল কি হতে পারে? যদি অতীতে কোনো ভুল করে থাকো আর তোমার মন পরিষ্কার না থাকে, তাহলে তোমার মুখে কালো দাগ দেখা যাবে। এই আয়না মানুষের ভেতরে সত্যকে প্রকাশ করে। আমি আপনার কথা বুঝতে পারছি মহারাজ। আমি জানি এই আয়নার ক্ষমতা সম্পর্কে, কিন্তু আমার বিশ্বাস মানুষ মাত্রই তো ভুল করে। ভুল করাটা মানুষের সহজাত প্রবৃত্তি। হ্যাঁ, আমরা সবাই ভুল করি। ভুল না করলে তো আমরা শিখতেই পারতাম না। আমিও অনেক ভুল করেছি মহারাজ। জীবনের পথে চলতে গিয়ে অনেক বাজে সিদ্ধান্তও নিয়েছি, কিন্তু আমি আমার ভুল থেকে অনেক কিছু শিখেছি। এখনো শিখছি আর ভবিষ্যতেও শিখব। আমার দোষ নিয়ে আমি লজ্জিত নই। আমি সেগুলো স্বীকার করি, কারণ আমি বিশ্বাস করি যে ভুল স্বীকার করে সে দুর্বল নয়, বরং সেটা মনের জোরের প্রকাশ। আর তাতেই আমার মনের জোর আরও বাড়ে। রানীর অকপট স্বীকারোক্তি ও সরলতা রাজদরবারে সবার মন ছুঁয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়েও তার মুখে কোনো দাগ দেখা গেল না, যা তার মনের পবিত্রতা প্রমাণ করল। রাজা বিক্রম বুঝলেন তিনি তার যোগ্য রানীকে খুঁজে পেয়েছেন। আনন্দপুর তার রানী খুঁজে পেয়েছে। সারা রাজপ্রাসাদে আনন্দের ঢেউ বয়ে গেল, কিন্তু ভিড়ের মধ্যে একজন মহিলা মালিনী এগিয়ে এসে বলল, তার চোখে ছিল ঈর্ষার অবিশ্বাস। 1 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি এই আয়না দেখতে চাই। এই আয়নায় কোনো জাদু নেই, আমি সেটা প্রমাণ করতে পারি। এই সমস্ত কথাগুলো মিথ্যে। চুক্তি যা হয়েছে তাই হবে। আমি সবাইকে আয়নায় মুখ দেখার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমাদের কারোর আয়নায় মুখ দেখার আত্মবিশ্বাসে ছিল না। আয়নার মধ্যে জাদু শক্তি আছে কি নেই তা এখন অপ্রাসঙ্গিক। যখন সুযোগ পেয়েছিলে তখনই দেখা উচিত ছিল। এখন আর কোনো সুযোগ নেই। মালিনীর বাবা, যিনি ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন, তিনি এগিয়ে এসে লজ্জিতভাবে রাজার কাছে ক্ষমা চাইলেন। আপনি ঠিক বলেছেন মহারাজ, আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাইছি। রাজা বিক্রম আর বাণীর বিয়ে খুব ধুমধাম করে হলো। সারা আনন্দপুর উৎসবের আমেজ। আর সেই জাদু আয়না, কেউ কোনোদিন জানতেই পারলো না যে সত্যি তাতে জাদু ছিল কিনা। সেরা জাদু তো আমাদের নিজের মনেই রয়েছে। সেই জাদু হলো সততা, আত্মবিশ্বাস আর ভুল স্বীকার করার সাহস।